জাতীয় ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মানবজাতির শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া। দেশব্যাপী পালিত হচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পালন করছেন দিনটি। ত্যাগ, ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সঠিক নিয়মে আত্মীয় স্বজন সহ গরিবদের মাঝে মাংস বিতরণ এবং প্রাকৃতিক নৈসর্গে ঘেরা রাঙামাটি পুরোপুরি প্রস্তুত পর্যটক বরণে। ঈদে এবারও জেলাটিতে ঢল নামলে পর্যটকদের, আশা সংশ্লিষ্টদের। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মোহনা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে পুরো সংবাদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী হাজারো সাধারণ মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই জামাতে অংশ নেন। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা নামাজ আদায় করেছেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, দেশের প্রধান বিচারপতি এবং মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ। ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং রাষ্ট্রদূতগণ এবং সমাজের নানা শ্রেণী পেশার হাজারো মানুষ এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দর্শককে নিয়ে আরও জানাতে রাজধানী জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হচ্ছেন তানজিদ ভুঁইয়া। তানজিদ, ঈদ জামাতের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ জেরিন। আপনি যেমনটি বলছিলেন যে সকাল ঠিক 7:30টায় কিন্তু এই রাজধানীর যে জাতীয় ঈদগাহটি রয়েছে এখানে কিন্তু প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই প্রধান জামাতে কিন্তু অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আমরা সকাল থেকেই যেটি দেখতে পেয়েছি যে এই জাতীয় ঈদগাহের যে ঈদুল আজহার জামাতকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সেই নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে ছিল বলা চলে। এবং এখানে প্রায় আপনি যেটি লক্ষ্য করেছি প্রায় 30,000 মুসল্লিরা এখানে নামাজ পড়েছেন। ঠিক 7:30টার দিকে কিন্তু এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কিছুক্ষণ পরই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এই জামাতে অংশ নিয়েছেন। তারপর এই ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজটি অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে আজকে এই ঈদুল আজহার যে সারা বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই ঈদুল আজহার যে আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহ তাআলার প্রতি যে নিঃস্বার্থ আত্মত্যাগ, মহিমান্বিত শিক্ষা, সেই শিক্ষাকে ধারণ করেই যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ হয় এবং এই ত্যাগের যে মহিমায় উদ্ভাসিত এই পবিত্র ঈদ উৎসব এই প্রতিটি ক্ষেত্রে যেন ছড়িয়ে পড়ে, সেটি কিন্তু এখানকার যারা মুসল্লিরা এসেছিলেন তারা কিন্তু বলেছেন, জানিয়েছেন। এবং পারস্পরিক শ্রদ্ধা আর সম্প্রীতির যে বন্ধন রয়েছে সেই বন্ধন যেন সুদৃঢ় হয় এবং আধুনিক এবং মানবিক বাংলাদেশ গড়তে এই ঈদ সবার জীবনে যেন অনাবিল সুখ এবং শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, সেই বিষয়টিও কিন্তু এখানকার যারা মুসল্লিরা রয়েছেন এবং এখানে আগত যারা মুসল্লিরা রয়েছেন ওনারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। এবং সামনের দিনগুলো যেন এই কোনো হানাহানি, মারামারি থেকে শুরু করে কোনো অরাজক সৃষ্টি না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থেকে যেন সবাই এক হয়ে থাকতে পারে, সেই বিষয়টিও কিন্তু ওনাদের প্রত্যাশা। এবং আমরা যেটি দেখেছি যে
নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছেন। ওনার আরেকটি কর্মসূচি রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে শেরে বাংলা আপনার জিয়া উদ্যানে, তো সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ সামনে থেকে সর্বশেষ। জারিন। তানজিদ, আপনাকে ধন্যবাদ। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপন করছে দেশবাসী। ঈদের দিন সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য এবং ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় এবং শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর সিদ্দিক রবিন। রবিন, শোলাকিয়ার ঈদ জামাতের সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। একশো 99তম যে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল 9টায়। এখন নামাজ চলছে। মুসল্লিরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে, আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা নামাজ সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে। 600 জন পুলিশ সদস্য কিন্তু নিয়োজিত হয়েছে, পাশাপাশি 2 প্লাটুন বিজিবি রয়েছে এবং 55 জন র্যাব সদস্য নিয়োজিত রয়েছে। আপনি একটি তথ্য দিয়ে রাখি, 2016 সালে জঙ্গি হামলার পর থেকে কিন্তু এই মাঠকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করা হয়ে রাখে এবং মাঠে কিন্তু 4টি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে এবং 64টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। একটি ট্রেন ময়মনসিংহ থেকে ভোর 5:30 ছেড়ে এসেছে এবং কিশোরগঞ্জে 8টা পৌঁছেছে এবং আরেকটি ট্রেন গৌরব থেকে সকাল 6টা 10 মিনিটে ছেড়ে এসেছে এবং কিশোরগঞ্জে 8টায় পৌঁছেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন এর মধ্যে নামাজ শেষ হয়েছে এবং বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নামাজ পড়ছেন মুসল্লিরা এবং এখন মুনাজাতের বাকি নামাজের শেষ পর্যায়ে এবং মোনাজাত শেষ করবে। তো কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী শটগানে 6টি ফাঁকা গুলি করে কিন্তু নামাজ অনুষ্ঠিত হয়। প্রথমে 3টি, তারপর 2টি এবং নামাজের 1 মিনিট আগে একটি শটগানের ফাঁকা গুলি ছিল। তো এই ছিল কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। রবিন, আপনাকে ধন্যবাদ। প্রতি বছরের মতোই এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোরের শহীদ ময়দানে। আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরের শহীদ ময়দান। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশজুড়ে উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর মেলবন্ধনে আবারও মুখর হয়ে উঠেছে বাঙালির চিরায়ত পারিবারিক এবং সামাজিক সম্পর্কের বন্ধন। ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি। রাজধানীতে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থান ছাড়াও অলিগলিতে চলছে কোরবানি। পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানি হবে। ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করছেন। কোরবানির মাংস আত্মীয় স্বজন ও অসহায় মানুষের মাঝে বন্টনের মধ্য দিয়ে ভাগাভাগি ও সহমর্মিতার বার্তাও ছড়িয়ে পড়ে সমাজে।
প্রাকৃতিক নৈসর্গে ঘেরা পাহাড় আর হ্রদের জেলা রাঙামাটি এখন পুরোপুরি প্রস্তুত পর্যটক বরণে। প্রতি বছর ঈদুল আজহার ছুটিতে যান্ত্রিক শহরে ক্লান্তি দূর করতে ভ্রমণ পিপাসুরা ছুটে যান প্রকৃতির এই লীলাভূমিতে। আসন্ন ঈদকে কেন্দ্র করে এবারও জেলাটিতে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শহরের হোটেল মোটেলগুলোকেও সাজানো হয়েছে নতুন রূপে। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। ইট পাথরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে মন বারবার ছুটে যেতে চায় প্রকৃতির সান্নিধ্যে। পাহাড় আর হ্রদ ঘেরা রাঙামাটিতে প্রকৃতির টানে প্রতিদিনই পর্যটকের আগমন ঘটলেও ঈদের ছুটিতে এই সংখ্যা বেড়ে যায় বহুগুণ। আসন্ন ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে মুখর হয়ে উঠতে শুরু করেছে পাহাড়ি এই জনপদ। পর্যটকদের বরণ করে নিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হ্রদ ভ্রমণের জন্য সংস্কার করে প্রস্তুত করা হয়েছে ট্যুরিস্ট বোটগুলো। ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, পলওয়েল পার্ক কিংবা আসাম বস্তি সড়ক সবখানেই এখন উৎসবের আমেজ। এছাড়াও প্রস্তুত পাহাড়ের ঐতিহ্যবাহী টেক্সটাইল মার্কেটগুলো ঈদে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দোকানে দোকানে তোলা হয়েছে স্থানীয়দের তৈরি আকর্ষণীয় ও বাহারি ডিজাইনের নতুন পোশাক। রাঙামাটির তৈরি শাড়ি, ফতুয়া, থ্রি পিস থেকে শুরু করে যেগুলো আমাদের রাঙামাটি ঐতিহ্য বহন করে ওইসব জামা কাপড় আমরা ইতিমধ্যে আমাদের শোরুমে তুলেছি। সবকিছু আমরা রেডি আছে। আমরা আশা করি এবার খুব ভালো দর্শনার্থী আসবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তায় শহীদ যেন রাঙামাটি নৌবিহার করতে পারে সেই পর্যাপ্ত লাইফ জুবাইয়া, লাইফ জ্যাকেট নিরাপত্তার সহিত আমরা ওই যে টুরিস্টদের সেবা দিতে হয়তো প্রস্তুত আছে। এই পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে আমাদের কটেজ এবং আবাসিক আমাদের বিভিন্ন সুবিধা দিয়ে আমরা প্রস্তুত রাখছি। রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। সব জল্পনা কল্পনা আর প্রস্তুতি শেষে পাহাড় হ্রদের এই মিতালি এখন কেবল পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায়। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। ফরিদপুরে দুটি খাল খননে বদলে যাচ্ছে হাজার প্রান্তিক কৃষকের জীবন এবং জীবিকা। সরকারের খাল খনন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই উদ্যোগে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য সম্পদ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশিস পোদ্দার বিমানের তথ্যচিত্রে মাহমুদ আক্তার প্রতিবেদন। সদরপুর উপজেলার কৃষ্ণপুরের কাটাখালী খাল ও বিষ্ণুপুর লোহারটেক ব্রিজ খাল খননের ফলে জলাবদ্ধতা, সেচ সংকট ও ফসলহানির দুর্ভোগ কাটিয়ে উঠতেই নতুন স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কৃষকরা। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,18,00,000 টাকা। এরই মধ্যে 50 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। খাল খননের ফলে লোকালয় ও ফসলের মাঠ জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে বলে জানান কৃষকরা। এই খাল খননের উদ্যোগে, এই খাল খননের কারণে দেশের বহুত কৃষি লোক অনেক উপকৃত হবে। অনেক উপকার হয়েছে। যদি খালের কাজটা না হইতো তাহলে আমাকে অনেক কষ্ট হইতো। এই জন্য খালের কাজটা আমাকে অনেক কষ্ট হয়। খাল খননের ফলে এরা পানি সেচ করতে পারছে, পাশাপাশি যারা পাট গাছ দিবে বা পাট মৌসুমে পাট উঠানোর পরে দুটি খালের 8.5 কিলোমিটার খননের বিভিন্ন বিষয়ে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকল্পটি যেন স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয় সেজন্য আমাদের সবসময় নজরদারি রয়েছে। উপজেলা একটি তদারকি কমিটি রয়েছে, তারা সার্বক্ষণিকভাবে এটা মনিটরিং করেন। পাশাপাশি আমরাও আমাদের নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে এটিকে অগ্রাধিকার দিয়ে সবসময় এটা মনিটরিং করছি। আর খাল দুটি খননের ফলে সেচ ব্যবস্থাপনা ও কৃষির উৎপাদন খরচ অনেকটা হ্রাস পাবে বলে মনে করছে এই অঞ্চলের বাসিন্দারা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি জমি নষ্ট করে কোনো স্থাপনা নয় বলেও মন্তব্য করেন তিনি। বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলখুন্টি এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আপনার নষ্ট করবো না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ বাংলাদেশের কৃষি জমি অতি দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়
এবং আমরা যেহেতু এখানে সরকার থেকে সরকারের হস্তান্তর হবে, সেটার সুবিধাটা অনেক বেশি হবে। আমরা চেষ্টা করব যে এইভাবে যদি কাজ করা যায়। নলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় যে কোনো পুশ ইন ন্যাক্কারজনক উল্লেখ করে রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনা তুলে ধরেন। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, চরম আন্তরিকতার পরিচয় দিয়েছেন এবং এটা বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার এটা একেবারে দৃশ্যমান। আমরা ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা ফার্মার্স কার্ডের ক্ষেত্রে দেখেছি, আমরা খাল কাটার বিষয়ে আমরা দেখেছি। প্রত্যেকটাতেই যে একটা আলোড়ন তৈরি হয়েছে দেশব্যাপী, সত্যিকার অর্থেই একটা গণমুখী এবং গণতান্ত্রিক সরকারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই ফুটে উঠছে ধীরে ধীরে। নির্বাচনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার বরিশালে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে কথা বলেন তিনি। বলেন, গেল 20 বছরে বাংলাদেশে যত ঋণ দেওয়া হয়েছে তার 30 ভাগই ঋণ খেলাপি। বিগত সরকার এই সমস্ত ঋণ খেলাপিদের ব্যাংক লুট করতে সহযোগিতা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের সমস্ত খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে সরকার। সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে শুরু করি। আমরা ইতিমধ্যেই সমস্ত খেলাপি ঋণ আদায় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। গত 20 বছরে বাংলাদেশে যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার মধ্যে শতকরা 30 ভাগ খেলাপি রয়েছে। মানে এটা এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় যে কিভাবে ব্যাংকের টাকা লুট করেছে বিগত সরকার। এই ধরনের ঋণ খেলাপিদেরকে ব্যাংক লুট করার জন্য তারা সহযোগিতা করেছে। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের প্রাথমিক ধারণা এসির বন্ধ থাকাকে কেন্দ্র করে ঘটতে পারে এই মর্মান্তিক ঘটনা। এদিকে তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বুধবারের সকাল মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছিলেন 11 জন মা ও 6 নবজাতক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল 6টার দিকে দায়িত্বরত নার্স দেখতে পান কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়ছে। দ্রুত তাদের এনআইসিইউতে নেওয়া হলে 2 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আরও 4 শিশুর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে 72 ঘণ্টার মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্য ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে, পরবর্তীতে সব বাচ্চাগুলোকে এনআইসিইউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিইউতে তাদের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে ঘটনা তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দিব। এসির গ্যাস লিকেজ থেকে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। তবে তদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
দেশ জুড়ে গেল 24 ঘন্টায় হামির উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 2 জন, ময়মনসিংহে 2 জন এবং রাজশাহীতে 1 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1056 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর হামের উপসর্গে মারা গেছে 560 শিশু। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 472 জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 88 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শান্ত জনপদ বাগেরহাট। 1500 শতকে তুর্কি সেনাপতি উলুঘ খান জাহান এই প্রাচীন শহরটি প্রতিষ্ঠা করেন। এই শহরেই বুক চিরে ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সুন্দরবনের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বাগেরহাট জেলা তার ঐতিহাসিক গুরুত্ব, প্রাচীন স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এক অনন্য জনপদ। বাগেরহাট সুলতানি আমলের এক মহিমান্বিত ইতিহাসের জীবন্ত দলিল। 1500 শতকে এই অঞ্চলে ইসলাম প্রচার ও শাসনভার পরিচালনায় এসেছিলেন হযরত খান জাহান আলী, আর তার হাত ধরে নির্মিত হয়েছিল স্থাপত্যশৈলীর এক অনন্য বিস্ময় 60 গম্বুজ মসজিদ। নামে 60 গম্বুজ হলেও বাস্তবে এর ছাদ জুড়ে রয়েছে 81টি গম্বুজ। চুন, সুরকি আর পাথরে নির্মিত এই মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তবে ইটের গাঁথুনি জানান দেয় সুলতানি আমলের নান্দনিকতার কথা। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই ঐতিহাসিক নিদর্শন দেখতে। বাগেরহাট এরকম একটা ঐতিহাসিক জায়গা আছে, মসজিদ আছে, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা আছে, যার কারণে এখানে ঘুরতে আসা। অনেক সুন্দর মসজিদ, সরাসরি অনেক সুন্দর লাগতেছে আমার। 60 গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাশেই রয়েছে ঐতিহাসিক ঘোড়া দিঘি। কথিত আছে খান জাহান আলী ঘোড়ার পিঠে চড়ে এই দিঘি খননে তদারকি করতেন। দিঘির শান্ত জলরাশি এই নান্দনিক মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। জাহান আলী হুজুরের মাজার, বাগেরহাট অনেক ঐতিহ্য আছে এখানে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের আরো এক্সপ্লোর করা দরকার এবং এই সাইটগুলোকেও ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোর করা দরকার। মাজারের সামনের বিশাল দিঘিটি একসময় রাজত্ব করত 2 কুমির। 2006 সালে কালা পাহাড় এবং 2015 সালে ধলা পাহাড় নামের কুমিরটি মারা যায়। মনের আশা পূরণ কিংবা রোগমুক্তির বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই আধ্যাত্মিক পুণ্যভূমিতে। দিঘির ভিতরে ছোট একটা গায়েবী মসজিদ আছে। উনি যখন ইন্তেকালের আগে দিঘিতে ফু দিয়ে পানি ছুঁয়ে যান, ওই পানি সেই 700 বছর ধরে মানুষে খায়, মানুষের রোগ ব্যাধি মুক্ত হয়। খান জাহান রহমাতুল্লাহ আলাই এইখানে এসে তিনি অনেক মসজিদ নির্মাণ করেছেন, অনেক দিঘি খনন করেছেন, অনেক রাস্তা নির্মাণ করেছেন। 1885 সালে ইউনেস্কোর বিশ্ব সাহিত্যের স্বীকৃতি পাওয়া এই জনপদ শুধু ইতিহাস চর্চার কেন্দ্রই নয়, বরং বাঙালির আত্মিক ও বিনোদনের এক পরম আশ্রয়স্থল। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। ইরানে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি মনে করায় এ হামলা চালানো হয়। স্থানীয় সময় বুধবার একজন মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, একই ধরনের হুমকি সৃষ্টি করা একাধিক ইরানি ড্রোনও ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে ইরানের ঠিক কোন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে তা উল্লেখ করা হয়নি ওই প্রতিবেদনে। কল্পবিজ্ঞান এবার সত্যি হতে চলেছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে এবার স্থায়ী ঘাঁটি করতে যাচ্ছে মানুষ। 2026 সালের মার্চ মাসে এই ঐতিহাসিক ও উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা দেয় মার্কিন গবেষণা সংস্থা নাসা। তবে নাসা একা নয়, এই প্রযুক্তিগুলো তৈরিতে যুক্ত হয়েছে জেফ বেজোসের ব্লু অরিজিন সহ বেশ কিছু শীর্ষস্থানীয় বেসরকারি মহাকাশ সংস্থা। তবে মহাকাশের এই দৌড়ে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এখন চীন। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্কের রিপোর্ট। চলতি বছরের মার্চ মাসে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি করার প্রকল্প ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি।
ঘোষণা অনুযায়ী এই উচ্চাভিলাষী প্রকল্পের আওতায় চাঁদের দক্ষিণ মেরু এলাকায় ভবিষ্যৎ মানব বসতি গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে প্রকল্পে অগ্রগতির তথ্য জানান সংস্থাটি। চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে ব্যবহৃত হবে আধুনিক রোবট চালিত যন্ত্রপাতি, ড্রোন ও স্বয়ংক্রিয় ল্যান্ডার। এসব প্রযুক্তি তৈরি করছে একাধিক বেসরকারি মহাকাশ কোম্পানি। এর মধ্যে রয়েছে ব্লু অরিজিন, যার মালিক জেফ বেজোস। চাঁদে ঘাঁটি নির্মাণে প্রায় $20 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে নাসা। পরিকল্পনা অনুযায়ী 2032 সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় সৌরশক্তি ও পারমাণবিক শক্তি চালিত আধা স্থায়ী ঘাঁটি নির্মাণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে পারলে সেখানে বৈজ্ঞানিক গবেষণা চালানো, মূল্যবান খনিজ সম্পদ আহরণ এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাত্রা আরও সহজ হবে। তবে এই লক্ষ্য অর্জনে নাসার সামনে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চীন। চীনও 2030 সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। মহাকাশে আধিপত্য জমানোর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, সবার চোখ এখন সেদিকেই। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা KCNA জানায়, সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এই প্রথমবার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট এবং AI পরিচালিত প্রিসিশন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। কিম জানান, AI পরিচালিত ক্রুক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। খেলা খবর ফুটবল। 2026 ফিফা বিশ্বকাপের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। তবে ইউসেফ এন-নেসেরি এবং সোফিয়ান বুফালের মতো অভিজ্ঞ তারকাদের বাদ দিয়েছেন নতুন কোচ মোহামেদ ওয়াহবি। কাতার বিশ্বকাপের 9 জন মূল ফুটবলার দলে আছেন, যাদের নেতৃত্বে রয়েছেন আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ এবং ইয়াসিন বুনো। তারুণ্য এবং বর্তমান ফর্মকে প্রাধান্য দিয়ে এই দল করা হয়েছে। আগামী 14 জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মরক্কো তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও। জাতীয় ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। অংশ নিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। মানবজাতির শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া। দেশব্যাপী পালিত হচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পালন করছেন দিনটি। ত্যাগ, ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সঠিক নিয়মে আত্মীয় স্বজন সহ গরিবদের মাঝে মাংস বিতরণ। এবং প্রাকৃতিক নৈসর্গে ঘেরা রাঙামাটি পুরোপুরি প্রস্তুত পর্যটক বরণে। ঈদে এবারও জেলাটিতে ঢল নামবে পর্যটকদের, আশা সংশ্লিষ্টদের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।